ওকে। আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটা জেনারেটিং স্টেশন যেখানে নিউক্লিয়ার এনার্জি ইজ কনভার্টেড টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। তার মানে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে নিউক্লিয়ার এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। দ্যাট মিনস আমরা নিউক্লিয়ার এনার্জি ইউজ করে এখানে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, এই জন্য এটাকে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বলা হয়। তো এই নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার রিয়াকশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। এই নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে যে এনার্জিটা বা যে হিটটা প্রডিউস হয় সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। সেই হিটটা দিয়ে আসলে মাঝখানে কিছু মেকানিজম আছে এই হিটটা ইউজ করার, সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়ে থাকে। সো যেহেতু এখানে নিউক্লিয়ার এনার্জি ইউজ করা হয় সেজন্য এটাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলা হচ্ছে। তো নর্মালি এখানে ফুয়েল হিসেবে আমরা মানে নিউক্লিয়ারটা আসলে ফুয়েল হিসেবে ইউজ করা হয়ে থাকে। তো মানে একটা জায়গায় কম্পেয়ার করে দেখা গেছে যে কনভেনশনাল যে ফুয়েল গুলো আছে, ধরেন যে আহ কয়লা, তারপর ডিজেল বা যেটাকে আমরা অয়েল বলি, সেটার সাথে কম্পেয়ার করলে এই ফুয়েল এনার্জি দিয়ে বা ফুয়েল সরি নিউক্লিয়ার ফুয়েল দিয়ে অনেক বেশি পরিমাণে এনার্জি প্রডিউস করা সম্ভব। তো এখানে একটা ডাটা দেওয়া আছে যে 5,500 টন হাই গ্রেডেড কয়লাকে যদি বার্ন করা হয়, যে পরিমাণ ইলেকট্রিক এনার্জি প্রডিউস হয় বা যে পরিমাণ হিট প্রডিউস হয় 1 কেজি ইউরেনিয়ামে তার থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি পাওয়া যায়। তার মানে কম্পারিজনটা আসলে দেখেই বুঝতে পারছেন যে আমার এই নিউক্লিয়ার ফুয়েলটা আসলে অনেক অল্প পরিমাণে লাগে কম্পেয়ার টু আদার যে কনভেনশনাল ফুয়েল আছে তার সাথে। কারণ এখানে আমাকে 4,500 টন হাই গ্রেডেড কয়লা পুড়লে আমি যে এনার্জিটা পাই তার থেকে বেশি এনার্জি পাবো হচ্ছে 1 কেজি ইউরেনিয়ামের জন্য। 1 কেজি ইউরেনিয়ামকে যদি ফিউশন করা হয় তার থেকে বেশি এনার্জি পাওয়া সম্ভব। তার মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমার আসলে ফুয়েলটা অনেক কম লাগে আদার যে কনভেনশনাল যে ফুয়েল গুলো আছে তার সাথে কম্পেয়ার করলে। তবে তার একটা সমস্যা হচ্ছে ফুয়েলটা একে তো হচ্ছে এক্সপেন্সিভ, আর একটা ব্যাপার হচ্ছে যে এটা অনেক জায়গায় হয়তো কি বলে অ্যাভেলেবল থাকে না। প্লাস হচ্ছে এই কি বলে ফুয়েলটা যখন ইউজ করা হয় তখন সেফটির ব্যাপারে অনেক কিছু মাথায় রাখতে হয়। ঠিক আছে, কারণ কনভেনশনাল ফুয়েল যখন ইউজ করা হয় তখন এতটা সেফটি মেনটেন না করলেও যখন আপনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করবেন, যখন ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ, যখন এই ইউরেনিয়ামটা বা থোরিয়ামটা ইউজ করা হয় তখন আসলে এই সেফটির ব্যাপারটা মাথায় রাখতে হয়। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তবে নর্মালি বিভিন্ন জায়গায় এই যে এনার্জির যে ক্রাইসিসটা এটা দূর করার জন্য একটা গুড অল্টারনেটিভ হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা এখন আমাদের দেশে বানানোর চিন্তা করা হচ্ছে এবং বানানো হচ্ছে অলরেডি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা। তো এখানে একটা আসলে ডাটা দেওয়া আছে, কম্পারিজন ডাটা, এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা ডাটা। এখানে দেখেন যে 1 কেজি কয়লার জন্য তার ইকুইভ্যালেন্ট 3 কিলোওয়াট আওয়ার এনার্জি পাওয়া যায়, আর 1 মিটার কিউব গ্যাসের জন্য পাওয়া যাচ্ছে 4 কিলোওয়াট আওয়ার এনার্জি। 1 কেজি তেলের জন্য পাওয়া যাচ্ছে 4 কিলোওয়াট আওয়ার এনার্জি। কিন্তু 1 কেজি ইউরেনিয়ামের যদি ইকুইভ্যালেন্ট এনার্জির কথা আমরা চিন্তা করি সেটা হচ্ছে 50,000 কিলোওয়াট/আওয়ার, মানে কিলোওয়াট আওয়ার। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আমার অন্যান্য যে ফুয়েল গুলো আছে তার তুলনায় ইউরেনিয়াম দিয়ে আমরা অল্প পরিমাণে ইউরেনিয়াম দিয়ে অনেক পরিমাণের এনার্জি কিন্তু প্রডিউস করা সম্ভব। সেজন্য এখন মানে এই কি বলে মডার্ন টেকনোলজিতে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট একটা বেটার অল্টারনেটিভ হিসেবে ইউজ করা হচ্ছে। সো এখন নিউক্লিয়ার, আমরা আগেই বলেছি যে এটা যেহেতু নিউক্লিয়ার এনার্জি ইউজ করে তার মানে আসলে এখানে একটা নিউক্লিয়ার রিয়াকশন হয়। সো আমরা অলরেডি পড়ে আসছি যে নিউক্লিয়ার রিয়াকশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে ফিউশন। তো এই
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনটা ইউজ করা হয়ে থাকে। এখন ফিশন রিঅ্যাকশনটা কি সেটা যদিও আপনারা জানেন, জাস্ট মনে করার জন্য, ফিশন রিঅ্যাকশনটা হচ্ছে যে একটা টার্গেটেড নিউক্লিয়াসকে একটা নিউটন দিয়ে আঘাত করা হয়। ঠিক আছে, একটা টার্গেটেড নিউক্লিয়াসকে যখন একটা নিউটন দিয়ে আঘাত করা হয়, তখন এই টার্গেটেড নিউক্লিয়াসটা দুইটা সেম ভরের নতুন নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার সাথে তিনটা আরো এক্সট্রা নিউটন প্রডিউস হয়। তার মানে একটা নিউক্লিয়াসের আঘাতে আমার তিনটা নিউক্লিয়াস প্রডিউস হচ্ছে, সাথে সাথে সেম ভরের আরো দুইটা আমি নিউক্লিয়াস পাচ্ছি। একটা নিউটনের আঘাতে আমার তিনটা নিউটন প্রডিউস হচ্ছে, সাথে সাথে আমরা দুইটা টার্গেটেড নিউক্লিয়াস পাচ্ছি। এবং এই যে তিনটা নিউটন পাচ্ছি, এই তিনটা নিউটন পরবর্তীতে কিন্তু আবার আরেকটা নিউক্লিয়াসকে হিট করবে এবং সেখান থেকে আবার তিনটা নিউটন প্রডিউস হবে। সেম ভাবে এখান থেকে আবার তিনটা নিউটন আসবে, এখান থেকে আবার তিনটা নিউটন আসবে। তার মানে প্রত্যেকটা নিউটনের আঘাতে সেখান থেকে আরো তিনটা নতুন নিউটন প্রডিউস হচ্ছে। তার মানে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, এটাকে একটা চেইন রিয়াকশন বলা হয়। যদি আমরা এটার দিকে তাকাই, যে এখানে একটা নিউট্রন যেটা একটা টার্গেটেড নিউক্লিয়াসকে হিট করছে, যেটা হচ্ছে ইউরেনিয়াম, যেটার ভর হচ্ছে 235 গ্রাম। সো ইউরেনিয়ামকে আঘাত করছে, এখানে আনস্টেবল একটা নিউক্লিয়াস, মানে ইউরেনিয়ামটা একটা আনস্টেবল নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। দেন সেখান থেকে দুইটা প্রায় সমান মানের নিউক্লিয়াস প্রডিউস হচ্ছে এবং পাশাপাশি তিনটা নিউটন আসতেছে, এক দুই তিন, তিনটা নিউটন আসছে। যখন এই দুইটা আননোন নিউক্লিয়াস তারা বানায়, তখন এখানে প্রচুর পরিমাণের এনার্জি আসলে প্রডিউস হয়, প্রচুর পরিমাণের এনার্জি উৎপন্ন হয়। তো এই এনার্জিটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হিট এনার্জি আর একটা হচ্ছে লাইট এনার্জি। সো লাইট এনার্জিটা খুব একটা বেশি প্রডিউস হয় না, ম্যাক্সিমাম এনার্জিটাই আসলে হিট এনার্জি হয়। সো এখান থেকে যে হিট এনার্জিটা পাওয়া যায়, এই হিট এনার্জিটা কাজে লাগিয়েই আসলে ইলেকট্রিসিটিটা প্রডিউস করা হয়। তার মানে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে হিট এনার্জিটা প্রডিউস হয়, সেই হিট এনার্জিটাই ইউজ করে আসলে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। ঠিক আছে, সো এই যে আহ, দুইটা বিক্রিয়ার মাধ্যমে বা একটা বিক্রিয়ার মাধ্যমে যে এনার্জি প্রডিউস করছে, সেখান থেকে হিট প্রডিউস হচ্ছে, দেন সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করছি। সো এই জিনিসটা আসলে ইকুয়াল টু এমসি স্কয়ার, এই সূত্রটা ফলো করে। তার মানে এই মাসটাকে, তার মানে এখানে যে মৌলটা আছে এই মাসটাকে সে আসলে এনার্জিতে কনভার্ট করে, কারণ ই প্রপোর্শনাল এম, সেই মাসটাকে আসলে এনার্জিতে কনভার্ট করে ফেলে। সো নর্মালি আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কয়ার এই সূত্রটা ফলো করে আসলে এখানে কাজটা হয়ে থাকে। তো আমরা এতটুকু বুঝতে পারলাম যেটা হচ্ছে একটা চেইন রিয়াকশন। আমি যদি একটা নিউক্লিয়ার দিয়ে ইউরেনিয়ামকে আঘাত করতে পারি, মানে একটা দ্রুত গতি সম্পন্ন নিউক্লিয়াসকে, সরি নিউটনকে আমরা যখন ইউরেনিয়ামকে আঘাত করি, তখন এই ইউরেনিয়ামটা আসলে দুইটা সেম মানের আবার নতুন দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেখান থেকে তিনটা নিউটন প্রডিউস হয় এবং এই তিনটা নিউটন আবার পরবর্তীতে আরেকটা মৌলকে স্ট্রাইক করে। সো এই রিয়াকশনটা কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং এখান থেকে যে হিটটা প্রডিউস হয় সেটাই আমরা আসলে কাজে লাগাই। কিভাবে কাজে লাগাই, এখানে একটা ওয়ার্কিং প্রিন্সিপাল দেওয়া আছে, আমরা জাস্ট একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটু পরে আমরা স্কিমেটিক ডায়াগ্রামটা দেখবো, বাট এটা দেখে তার ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু আইডিয়া নিই। এখানে যেটা হয়, এই জিনিসটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা রিয়েক্টর, নিউক্লিয়ার রিয়েক্টর বলা হয় এই জিনিসটাকে। সো এটার ভেতরে যে রিয়েক্টর ভ্যাসেল আছে, এই জায়গাটাতেই সেই নিউক্লিয়ার রিয়াকশনটা হয়ে থাকে। সো নিউক্লিয়ার রিয়াকশন হওয়ার কারণে যে এনার্জিটা প্রডিউস হয়, এনার্জি বলতে গেলে আমরা এখানে হিট বুঝাচ্ছি, যে হিটটা প্রডিউস হয়, সেই হিটটা আসলে এখানে একটা জিনিস দেওয়া আছে, স্টিম জেনারেটর। সো এটাকে আপনারা স্টিম জেনারেটর বলতে পারেন, এটাকে আপনারা বয়লার বলতে পারেন, অথবা হিট এক্সচেঞ্জার বলতে পারেন, যে কোনো কিছু। সো এখানে যে স্টিম জেনারেটরটা আছে যা বা বয়লারটা আছে, এই হিটটা দিয়ে আসলে এখান থেকে এই যে পাম্প, এই পাম্পের মাধ্যমে এই বয়লারে পানি দেওয়া হয়, এই হিটটা দিয়ে এই পানিটা বয়েল হওয়া শুরু করে, এখান থেকে স্টিম জেনারেট হয়, হাই প্রেসার হাই টেম্পারেচারে স্টিম জেনারেট হয় এবং এই স্টিমটা, এখানে একটা স্টিম টারবাইন আছে, স্টিম টারবাইনের সাথে হিট করে, দেন এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। একটা মিনিট। ওকে, তো এভাবে সে আসলে
কাজ করে। সেখানে আমরা যে কন্ডেন্সারটা দেখছি, এই টারবাইনের মধ্যে যে স্টিমটা থাকে, সেই স্টিমটা পরবর্তীতে আসলে কন্ডেন্সারের মাধ্যমে আবার ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়ে সেটা আবার পুনরায় ইউজ করা হয়ে থাকে। তার মানে এইটুকু আসলে স্টিম টারবাইনের মতোই কাজ, কিন্তু এখান থেকে যে আমরা হিটটা পাচ্ছি সেই হিটটা দিয়ে আমরা আসলে স্টিম জেনারেট করছি, এবং স্টিম জেনারেট করে সেখান থেকে টারবাইনটা ঘোরানো হচ্ছে, সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। এটা হচ্ছে তার নর্মাল ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, তার মানে নিউক্লিয়ার রিয়াকশন দিয়ে আমরা শুধুমাত্র যেটা বলছি যে হিট জেনারেট করছি। আচ্ছা, এখানে আসলে পুরো স্কিমেটিক ডায়াগ্রামটা আছে। তো এখানে যেটা হয়, এখানে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরে যে নিউক্লিয়ার রিয়াকশনটা, ফিউশন যে রিয়াকশনটার কথা বললাম, সেই রিয়াকশনটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরে হয়ে থাকে। সেখান থেকে যে হিটটা আসে, সেই হিটটা হট ম্যাটেরিয়ালের মাধ্যমে একটা হিট এক্সচেঞ্জারে যায়, অথবা আমরা সেটা স্টিম জেনারেটর অথবা বয়লারও বলতে পারি, বয়লারের ভেতরে যায়। এবং সেখান থেকে যে স্টিমটা জেনারেট হয়, সেই স্টিমটা এই বাল্বের মাধ্যমে টারবাইনে গিয়ে টারবাইনটাকে ঘুরে, এবং সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। এছাড়াও এক্সট্রা এখানে একটা কন্ডেন্সার ইউজ করা হয়েছে, যাতে পুনরায় যে স্টিমটা থাকে এক্সট্রা, সেটাকে যাতে আবার পুনরায় ইউজ করা হতে পারে, ইউজ করা যায়, সেজন্য এখানে এই সিস্টেমটা ইউজ করা হয়েছে। তো এই সিস্টেমটা আপনারা অলরেডি স্টিম পাওয়ার স্টেশনের মধ্যে দেখেছেন। জাস্ট কন্ডেন্সার, একটা কুলিং টাওয়ার, এখানে একটা সার্কুলেটিং ওয়াটার পাম্প থাকে, আর এখানে ফিড ওয়াটার থাকে। এই ফিড ওয়াটার দিয়ে এটা পুনরায় আবার এই বয়লারে চলে যায়। এটাই হচ্ছে মূলত স্কিমেটিক ডায়াগ্রাম। তার মানে এখানে মেইন যদি আমি কম্পোনেন্টের কথা বলি, এখানে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর লাগে মেইন, একটা হিট এক্সচেঞ্জার লাগে, টারবাইন লাগে, আর হচ্ছে জেনারেটর লাগে। এই চারটা হচ্ছে এই পুরা পাওয়ার প্ল্যান্টের মেইন কম্পোনেন্ট। এই চারটা জিনিস তার মধ্যে থাকতে হবে: নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তারপর হচ্ছে হিট এক্সচেঞ্জার, টারবাইন, আর হচ্ছে অল্টারনেটর। বাকি যে সিস্টেমগুলো ইউজ করা হচ্ছে, এগুলো হচ্ছে তার ইফিসিয়েন্সিটা যাতে বাড়ানো যায়, সেজন্য বাকি সিস্টেমগুলো ইউজ করা হয়েছে। এখন কথা হচ্ছে, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরে আসলে কি কি আছে। কারণ একটু আগে আমরা দেখে আসছি যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা আসলে একটা চেইন রিঅ্যাকশন, তাই না? কারণ একটা নিউটন থেকে তিনটা নিউটন, তিনটা থেকে আবার দেখা যাবে প্রত্যেকটা থেকে আবার তিনটা তিনটা, তিন তিরিকে 9টা নিউটন। তো আস্তে আস্তে কিন্তু নিউটন গুলো বাড়ছে। তার মানে এই রিয়াকশনটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। কন্টিনিউয়াসলি চলার কারণে তার হিটটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, তার এনার্জিটা বাড়ছে। সো এটাকে যদি কোনোভাবে কন্ট্রোল করা না যায়, তাহলে কিন্তু একটা সময় আসলে যেটা হবে, এই অতিরিক্ত হিট বা অতিরিক্ত এনার্জির কারণে এটা কিন্তু এক্সপ্লোর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা এটা এক্সপ্লোর হয়ে যেতে পারে। তার মানে এই যে একটা নিউটন থেকে তিনটা, তিনটা থেকে 9টা নিউটন যে হচ্ছে, আমাকে একটা জায়গায় এসে এই নিউটনটাকে আসলে কন্ট্রোল করতে হবে, না হলে এটা কিন্তু এক্সপ্লোর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ এটা একটা চেইন রিঅ্যাকশন। ঠিক কি না? জি ম্যাম। তো এই রিঅ্যাকশনটাকে, কারণ অনেক বেশি হিট প্রডিউস হয়ে যাবে, যেটা আমার দরকার নাই। তো এই হিটটা একটা সময় কিন্তু, আমি ধরেন যে একটা কন্টেনার বা যে ইয়াটা আমরা ইউজ করবো, নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা ইউজ করব, তার ভেতর কিন্তু সেটা ব্রাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, প্রচুর পরিমাণে হিট বা প্রচুর পরিমাণে এনার্জি জমা হয়ে, যদি আমি নিউটনটাকে কন্ট্রোল করতে না পারি। তো এই নিউটনটাকে কন্ট্রোল করার জন্য, আচ্ছা এখানে অপারেশনটা বলা আছে কিভাবে কাজ করে, সেটা একটু আগে যেটা আমরা দেখলাম সেটাই, যে ইউরেনিয়াম অথবা থোরিয়ামের একটা হেভি এলিমেন্ট ইউজ করা হয় নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে, সেটা রিয়েক্টরের ভেতরে একটা ফিউশন ঘটানো হয়। দেন হচ্ছে সেখান থেকে যে হিট এনার্জিটা রিলিজ হয়, সেটা একটা বয়লারের মধ্যে নিয়ে গিয়ে হাই টেম্পারেচার হাই প্রেসারের স্টিম জেনারেট করা হয়, এবং সেটা দিয়ে, সেই স্টিমটা দিয়ে স্টিম টারবাইন ঘোরানো হয়। স্টিম এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে স্টিম টারবাইনটা, দেন সেই স্টিমটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এটা হচ্ছে অপারেশন। এই জিনিসটাই আমরা একটু আগে জাস্ট যেটা দেখলাম, সেটাই তারা এভাবে বইয়ের ভাষায় লিখেছে। একটু আগে যেটা বললাম, যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরে আসলে আমরা যদি ছবিটা দেখি, এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরের ছবিটা। এখানে মূলত চারটা জিনিস থাকে। এখানে মূলত নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে চারটা জিনিস থাকে। একটা হচ্ছে ফুয়েল রড, মডারেটর, কুল্যান্ট, কন্ট্রোল রড। তাহলে যদি ছবিটা দেখি, এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোল রড। এই কন্ট্রোল রডের কাজটা হচ্ছে, আমরা যে একটু আগে বললাম যে আমি যদি নিউট্রনটাকে কন্ট্রোল করতে না পারি, সে কিন্তু একটা সময় গিয়ে এটা এক্সপ্লোর হওয়ার সম্ভাবনা থাকে।
সো এই নিউটনটাকে কন্ট্রোল করার জন্য এখানে কন্ট্রোল রড ইউজ করা হয়েছে। সো এই কন্ট্রোল রড গুলা নর্মালি সোডিয়াম সরি এই কন্ট্রোল রড গুলা নর্মালি ক্যাডমিয়াম অথবা বোরনের হয়ে থাকে। ঠিক আছে, তো এই কন্ট্রোল রডটার কাজ হচ্ছে ক্যাডমিয়াম অথবা বোরন এই নিউট্রন গুলাকে আসলে অ্যাবজর্ব করে ফেলে। যদি দরকার না হয় এই কন্ট্রোল রডের মাধ্যমে নিউট্রন গুলাকে অ্যাবজর্ব করানো হয়। এই কন্ট্রোল রড নিউট্রন গুলাকে অ্যাবজর্ব করে ফেলে। যখন নিউট্রনের সংখ্যা কমে যায় তখন কিন্তু আমার রিয়াকশনটা আস্তে আস্তে স্টপ হয়ে যেতে পারে বা কমানো যেতে পারে, আমি হিটটাকে কন্ট্রোল করতে পারি। সে কন্ট্রোল রডের কাজ হচ্ছে এই নিউট্রন গুলাকে অ্যাবজর্ব করে ফেলা। এখানে দেখেন মডারেটর নামে কিছু জিনিস আছে, এই যে বড় বড় ঝিকঝাক দেওয়া, এটা হচ্ছে মডারেটর। সো এই মডারেটরটা নর্মালি গ্রাফাইটের হয়ে থাকে। সো এই মডারেটরের কাজ হচ্ছে যখন মানে নিউটনটা আসলে প্রডিউস হয় তখন এটার ভ্যালোসিটি অনেক বেশি থাকে, যার কারণে সে এদিক ওদিক ছুটাছুটি করা শুরু করে। সো এই নিউটনের ভ্যালোসিটিটা কমানোর জন্য এখানে এই মডারেটর ইউজ করা হয়, গ্রাফাইট ইউজ করা হয়। সো এই মডারেটরের কাজ হচ্ছে হাই ভ্যালোসিটির যে নিউট্রন গুলো আছে তার স্পিডটাকে কমানো, তার ভ্যালোসিটিটাকে কমানো, এই গ্রাফাইটের কাজ হচ্ছে সেটা। এছাড়া দেখেন এখানে কিছু ফুয়েল রড আছে যেটাকে ইউরেনিয়াম ইউজ করা হয়েছে। সো এটাকে ফুয়েল রড বলা হয়, এই ফুয়েল রডটাই আসলে ইউরেনিয়াম, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। সে ফুয়েল রডটা হচ্ছে ইউরেনিয়াম। এখানে কুলেন্ট নামের একটা জিনিস আছে, এই কুলেন্টের কাজটা হচ্ছে হিট ট্রান্সফার করা। এখানে যে হিটটা প্রডিউস হচ্ছে সেই হিটটাকে কন্ট্রোল করে অথবা হিটটাকে ট্রান্সফার করে দেয়, এই কুলেন্টের কাজ। কুলেন্টটা নর্মালি ওয়াটার হতে পারে অথবা সোডিয়ামের হতে পারে। সো নর্মালি ওয়াটার ইউজ করা হয়, সোডিয়ামও হতে পারে, কিন্তু যেহেতু এখানে একটা রিয়াকশনের ব্যাপার চলে আসছে সোডিয়াম ইউজ করলে অবশ্যই এখানে হাই সেফটি মেনটেন করতে হয়, না হলে এই কোনো সোডিয়াম কোনো একটা কিছুর সাথে রিয়াকশন করে বিস্ফোরণ করার সম্ভাবনা থাকে। সো সোডিয়াম ইউজ করলে এখানে অবশ্যই হাই সেফটির কথা মাথায় রাখতে হয়, অথবা এখানে ওয়াটারও ইউজ করা হতে পারে। সো এখান থেকে যে হিটটা যায়, এই যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটুকু হচ্ছে হিট এক্সচেঞ্জার। এটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের পার্ট না, এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। তার মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে চারটা জিনিস থাকে, একটা হচ্ছে কন্ট্রোল রড, কুলেন্ট, ফুয়েল রড, আর একটা হচ্ছে মডারেটর। কন্ট্রোল রডের কাজ হচ্ছে নিউট্রন গুলাকে সে অ্যাবজর্ব করে ফেলে যাতে রিয়াকশন বা এনার্জিটাকে কন্ট্রোল করতে পারে। মডারেটরের কাজ হচ্ছে হাই ভ্যালোসিটির যে নিউট্রন আছে তার ভ্যালোসিটিটাকে সে কমিয়ে দিতে পারে বা ভ্যালোসিটিটাকে কন্ট্রোল করতে পারে। আর এটা হচ্ছে ফুয়েল রড, যেটা আমাদের এখানে কাঁচামাল হিসেবে ইউজ করা হচ্ছে, র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে ফুয়েল রড যেটা হচ্ছে ইউরেনিয়াম। আর কুলেন্টের কাজ হচ্ছে হিটটাকে ট্রান্সফার করে ফেলে, এখানে নর্মালি ওয়াটার অথবা সোডিয়াম ইউজ করা হয়ে থাকে। সো এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কনস্ট্রাকশন। সো এখানে আসলে এই কথাগুলোই বলা আছে যে চারটা জিনিস লাগে এবং চারটা জিনিসের কাজ ইন্ডিভিজুয়ালি পরের স্লাইডেই দেওয়া আছে যে কোনটার কি কাজ, সেই কাজটা আপনারা পড়বেন। এই জিনিসগুলাই লেখা আছে যে কোনটার কি কাজ। ঠিক আছে, যেখানে গ্রাফাইট ইউজ করা হয় এটার হচ্ছে স্লো ডাউন করে ফেলে, কুলেন্ট ইউজ করা হয় যেটা হিটটাকে রিমুভ করে অথবা ট্রান্সফার করে। সো এই জিনিসগুলো এখানে লেখা আছে। সো আশা করি একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। সো হিট এক্সচেঞ্জারের কাজ হচ্ছে এটা একটা বয়লার অথবা আমরা বলতে পারি স্টিম জেনারেটর। এখানে ওয়াটার ইনজেক্ট করা হয় একদিক থেকে, দেন সেই ওয়াটারটা স্টিম হয়ে যায় এবং এইখান থেকে স্টিমটা বের হয়ে স্টিম টারবাইনে হিট করে। সো এটাই হচ্ছে হিট এক্সচেঞ্জারের কাজ। হিট এক্সচেঞ্জার কেন বলছে, যে হিটটাকে আসলে এক্সচেঞ্জ করে, সেজন্য এটাকে হিট এক্সচেঞ্জার বলছে। অথবা আপনারা কোথাও দেখবেন যে এটা স্টিম জেনারেটর আছে, কোথাও বা বয়লারও আছে, একই কথা। তারপর হচ্ছে স্টিম টারবাইন ইউজ করা হয়। সো এটা তো বলার কিছু নেই, ওই স্টিম থেকে আসলে বয়লার থেকে স্টিমটা বের হয়ে টারবাইনের মধ্যে আসে। সো টারবাইনের কাজ হচ্ছে যে স্টিম এনার্জিটা আছে সেটাকে সে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আর কন্ডেন্সারের কাজ আমরা জানি, স্টিমটাকে পানিতে পরিণত করে, মানে কি বলে হাই যে টেম্পারেচার হাই প্রেসারের যে স্টিমটা সেটাকে সে নর্মালি পানিতে কনভার্ট করার জন্য কন্ডেন্সারটা ইউজ করা হয়ে থাকে। সেটা আমরা আপনারা অলরেডি বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্ট সেখানে কন্ডেন্সারটা ইউজ করা হয়, বিশেষ করে স্টিম পাওয়ার স্টেশনে কন্ডেন্সারটা থাকে। তারপর হচ্ছে অল্টারনেটর। অল্টারনেটর কাজ আমরা জানি, অল্টারনেটর মানে হচ্ছে এখানে জেনারেটর বোঝাচ্ছে, সে ইলেকট্রিসিটি জেনারেট করে।
ওকে, সেখানে দুইটা তিনটা অ্যাক্সিডেন্টের কথা বলা আছে, সেটা আপনারা অলরেডি আমার থেকেও ভালো জানেন, দেখেছেন। সেটা হচ্ছে ফুকুশিমা, যেটা টোকিওতে হয়েছিল বা 11ই মার্চ 2011-এ। একটা হচ্ছে চার্নোবিল ডিজাস্টার, সেটাও আপনারা দেখেছেন, আর একটা ইউএসএ তে হয়েছিল। তো চার্নোবিল ডিজাস্টার নিয়ে মনে হয় একটা সিরিয়ালই আছে, তাই না? মিনি সিরিজ আছে ম্যাডাম। জি ম্যাম। অনেকে দেখেছেন, আমি যদিও দেখি নাই। তো এটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। চার্নোবিল, ফুকুশিমাটা যেটা ছিল, এটা আসলে আহ একটা প্রাকৃতিক দুর্ঘটনা ছিল, সেখান থেকেই এই দুর্ঘটনাটা ঘটেছে। আর চার্নোবিল যেটা, সেটা হচ্ছে মানে হিউম্যান। হিউম্যান ক্রিয়েটেড একটা ডিজাস্টার বলা যায়। কারণ হচ্ছে ওখানে যখন যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা বানানো হয়েছিল, সেখানে আসলে অনেক ত্রুটি ছিল, মানে একদম পারফেক্টলি নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা বানানো হয়নি। এবং যারা বানিয়েছেন তারা এতটা এক্সপার্টও ছিল না, এবং পাশাপাশি যারা আসলে এই পাওয়ার প্ল্যান্টটা মেনটেন করতো, তারাও আসলে এতটা স্কিলড ছিল না, যার ম্যাম কারণে আসলে আমাদেরটার কি অবস্থা হচ্ছে ম্যাম? এই হচ্ছে, শেষ হবে। তো যার কারণে আসলে ডিজাস্টারটা হয়েছে। ঠিক আছে, তো আমাদেরটা আশা ম্যাম করি আমার বাড়ির ভালোই হবে। পাশেই হচ্ছে, তো এই কারণে জিজ্ঞেস। এই জন্য ভয় পাচ্ছেন? জি ম্যাম। So, আমি যেটা শুনেছি যে তারা এই যে বিভিন্ন ধরনের যে ডিজাস্টার হয়েছে সেখান থেকে তারা কিছু আইডিয়া নিয়ে এক্সট্রা সেফটির ব্যাপারে অনেক কনসেন্ট্রেট করেছেন, এবং তারা, আমি যেটা দেখলাম আমাদের ওয়েবসাইটে গিয়ে, যে তারা 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে যখন নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানানো হয়, তখন তারা 5টা স্টেজে আসলে সেফটি ইউজ করেছে, 5টা স্টেজ তারা ইউজ করেছে, 5টা স্তর এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে। এবং প্লাস আমি এটাও শুনেছি যে তারা এমন ভাবে এই জিনিসটা বানিয়েছে যে হিটটা যদি বেশি হয়ে যায়, তাহলে যাতে ওই রিঅ্যাক্টরটা মাটির নিচে চলে যায়, এরকম একটা নাকি সিস্টেম তারা করেছে। যে যখন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যুদ্ধ হিটটা অনেক বেশি হয়ে যায়, কারণ হিট বেশি হয়ে গেলে এটা ব্রাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, যদি তারা এটা কন্ট্রোল করতে না পারে, তাহলে যাতে ওই জিনিসটা মাটির নিচে চলে যায়, এরকম করে নাকি সিস্টেম করা আছে। কারণ তারা নাকি এই জিনিসগুলা দেখে এইসব আইডিয়া নিয়ে দেন আমাদেরটা বানানো হচ্ছে। সো আশা করি ভালোই হবে, দেখা যাক। কারণ যারা বানিয়েছেন আসলে বা দেখা যাক বলতে তো কিছু নাই, নিউক্লিয়ার নিউক্লিয়ার তো দেখা যাক বলার মতো কিছু না আসলে, কেউ সেটা তো বলে অবশ্যই দেখা যাওয়ার কিছু না, এটা ট্রু। আমি বললাম যে এখন বানাচ্ছে, নিশ্চয়ই তারা সেই জিনিসগুলা মাথায় রেখেই বানাবে। কারণ যেহেতু 3টা এরকম বড় বড় ডিজাস্টার হয়েছে, সো এটা তো এরকম কোনো খেলনা না বা এরকম কোনো জিনিস না যে হলো একটা জিনিস হয়ে যাওয়ার পরে দেখা যাবে না, ব্যাপারটা এরকম না। কারণ এটার যে ইফেক্টটা, এটা কিন্তু থেকে যায় সব সময়। ঠিক আছে, ইভেন আমি এটাও শুনেছি যেসব জায়গায় এই জিনিসগুলা ডিজাস্টার গুলো হয়েছে, এটা নাকি হিউম্যান বডি ডিএনএ এর মধ্যেও থেকে যায়। সো জি এটা ম্যাম। এনভায়রনমেন্টে, ম্যাডাম 24,000 বছর 50,000 বছর এটা থাকে। এটা থাকবে। সো এটা এনভায়রনমেন্টে যেরকম ক্ষতি করবে, ওখানকার পরিবেশের সমস্যা হবে, গাছপালার সমস্যা হবে, শস্য হবে না, প্লাস হচ্ছে মানুষেরও সমস্যা হবে। সো অবশ্যই এটা পর্যাপ্ত পরিমাণের যে সেফটির কথা চিন্তা করা হচ্ছে, সেটা মাথায় রেখেই বানানো উচিত। আমার মতে ম্যাম আমাদের এত ছোট একটা দেশ, এখানে এই টাইপের কিছু না করাই ঠিক ছিল। এখন সবকিছুর সাথে খাপ খাওয়ানো, প্লাস হচ্ছে না করলে তো আসলে ম্যাম যে পাওয়ারের এটা যে হইতে আমাদের পারে চিন্তা এনার্জি করে, যে যদি ঘাটতি বসে এটা থাকি তো তাহলে তো করা লাভ নাই। সম্ভব না। না অন্যান্য পাওয়ার তো আছে তাই না, শুধু নিউক্লিয়ার কেন? অন্যান্য গুলা এই যে এখন তারা যেটা কম্পারিজন ভাই তো হচ্ছে, 5 গ্রাম দেয়া ইউরেনিয়াম দেয়া কত বানানো যায়? কম্পারিজন মানে তো প্রথমেই দেখা গেল যে কম্পারিজন আসলে হচ্ছে গিয়ে যে এটা দিয়ে আমি অনেক এনার্জি আসলে জেনারেট করতে পারি। মানে এখন বললাম তো, এটা হচ্ছে একটা বেটার অল্টারনেটিভ হিসেবে ইউজ এখন করা ম্যাম হচ্ছে। ইন ফিউচারে আমাদের যে ফসিল ফুয়েল যেগুলো আছে এগুলা তো লিমিটেড, গ্যাস কয়লা রাইট, এগুলা তো, অয়েল এগুলা তো আসলে একটা সময় শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব? এটা তো তো ওইটার লিমিটেড আসলে চিন্তা করে এই সলিউশনটা আসলে মানে আসলে মানুষ বের করছে। নেওয়া হয়েছে। তো এখন রিস্ক যদিও সব জায়গায় আছে, তবে এটা দুর্ঘটনা তো রিস্কটা এখন আসলে এটা হইতেই আমার পারে, বেশি। আস্তে আস্তে দুর্ঘটনা ইমপ্রুভ তো হবে, হইতেই আরো পারে যত যে কোনো যত সময় যে বেশি কোনো কিছু। টেকনোলজি ইমপ্রুভ হবে তত বেশি সেফটি সিস্টেম গুলো আরো ভালো হবে। আরো ভালো হবে, এবং অবশ্যই সেটা, কারণ বাংলাদেশে ওই যে এ সেকশনে ক্লাস নিচ্ছিলাম, ওনারা বলছিল যে ম্যাডাম বাংলাদেশে খাতা কলমে অনেক কিছুই থাকে। ও বলতেছিল যে আমার পাশের বাড়ির রাস্তাও ম্যাডাম খাতা কলমে একদম হাইফাই, অনেক ভালো রাস্তা,
জি মানে ম্যাম আমি ম্যাম ওইটাই এটা আপনাকে যে আসলে প্রবলেম। মেইন কনসার্ন, এটাও কনসার্ন এটা হওয়া উচিত এক্স্যাক্টলি এটা। এটা আসলে মেইন কনসার্ন যে টেকনোলজি অবশ্যই ভালো আছে, কারণ বিভিন্ন দেশে বানাচ্ছে, সো তারা অবশ্যই আমেরিকাতে বানাচ্ছে, আমেরিকা নিশ্চয়ই তাদের সেফটির কথা চিন্তা করবে, তাদের মানুষজনের কথা চিন্তা করবে, সো অবশ্যই তারা ভালো টেকনোলজি ইউজ করছে। So সেই ধরনের টেকনোলজি যদি আমাদের এখানে ইউজ করা হয় তাহলে ভালো হবে না কেন? এখন কথা বাজেট হচ্ছে তো যে ম্যাম সেটা আমরা ঠিকই নিছে, কিন্তু এখন কাজ কতটুকু করবে আসলে ওইটার ম্যাম উপর এখন হচ্ছে। যদি তো শুনছি কথা দিয়ে কথা রাশিয়ারা না রাখে পুরো তাহলে তো বিপদ ম্যাম। যদি রাশিয়া কথা দিয়ে কথা না রাখে তাহলে কি হবে? আমরা কি রাশিয়ার রাশিয়ার কথা ঠিকই রাখবে, তোর বাংলাদেশ কথা রাখবে না, তুই এটা বাদ দে। এখন সেটা হচ্ছে অন্য ব্যাপার, কথা দিয়ে কথা রাখলো কি রাখলো না, কিন্তু বানানোর সময় অবশ্যই বানানোর মতো টেকনোলজি আছে, সেফটির মতো মেনটেন করার মতো টেকনোলজি আছে। এখন সেটা কতটা আমাদের দেশে করা হচ্ছে, কতটা করতে পারতেছে, সেটা হচ্ছে বড় ব্যাপার, যে কতটা করতে পারবে, কতটা করা সম্ভব। ম্যাম ঠিক আছে, যথেষ্ট সেফটি নেওয়া হয়েছে ম্যাম, যথেষ্ট বর্জ্য ফেলানো, বর্জ্যগুলো তো সব রাশিয়া নিয়ে চলে যাবে, ভিতরে অনেক ধরনের প্রোটেকশন ম্যাম, কোনো সমস্যা নেই। সেটাই, না নিলে তো আসলে উপায় নেই। এটা তো আর ছোটখাটো জিনিস না যেখানে করলাম যে শুধুমাত্র আমার পাওয়ার প্ল্যান্টটাই নষ্ট হলো, ব্যাপারটা তো এটা না। ওখানে কোনো একটা কিছু হইলে, ওখানে যদি কোনো একটা বিস্ফোরণ ঘটে, তার মানে পুরো এলাকা তো যাবেই, ওখানকার মানুষজনেরও অনেক ক্ষতি হবে। তো এইসব জিনিস মাথায় রেখে ওটা করতে হবে। অনেকেই এটা বিপক্ষে ছিলেন, অনেকেই করতে চান নাই হয়তোবা, কিন্তু ওই যে আধুনিক যুগ, তারপর হচ্ছে এটার আরেকটা এনার্জির। ম্যাম অনেক বড় অ্যাডভান্টেজ আমার মধ্যে হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এটা আসলে এটা থেকে এমন কোনো বর্জ্য বের হয় না যেটা আসলে এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। রাইট, এটা বিশেষ থেকে করে এমন যেমন কোনো আমাদের কিছু। কয়লা বা অন্য যে হ্যাঁ, পাওয়ার প্ল্যান্ট গুলো আছে বর্জ্যটা এগুলো অনেক অনেক ক্ষতিকর। ইম্পর্টেন্ট, মানে বলা যায় ভালো, আরো ওইটাকে রিইউ করা যায়, রিসাইকেল করে ইউজ করা যায়। হুম, রাশিয়া ওইটা লয়ে চলে যাইতেছে, দেশে দিবেই না। বর্জ্যটা পাইলে আরো লাভ হইতো এটা আমাদের। একটা বড় ইম্পর্টেন্ট, যেটা ইনভায়রনমেন্টে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেক্ষেত্রে ইনভায়রনমেন্টে কিন্তু কোনো ওয়েস্ট যায় না, সেরকম কোনো ক্ষতি হয় না, যেটা এই যে কয়লাতে বললেন বা অন্যান্য পাওয়ার স্টেশনে যে ধোঁয়াটা, এসব কথা বললেন, নিউক্লিয়ার কিন্তু সেই জিনিসটা হয় না। শুধু একটাই ব্যাপার, যে বানানোর সময় একটু ভালো করে সবকিছু মেনটেন করে বানাতে হবে, এই হচ্ছে কথা। ম্যাম বানানোর পরে আসলে যারা এটাকে মেনটেন করবে বা দায়িত্বে যারা থাকবে ওদেরকেও আসলে তারাও ওরকম হাইলি স্কিলড স্কিলফুল হইতে হইতে হবে, হবে। হ্যাঁ তারাও হাইলি স্কিলড হইতে হবে, এটাও মাথায় রাখতে হবে। কারণ হাইলি স্কিল পার্সন ছাড়া এটা অপারেট করা কঠিন। কারণ এই যে চার্নোবিল ডিজাস্টার হলো, তারও একটা কারণ ছিল ওটা। ঠিক আছে, তো আপনারা যারা দেখেন নাই সিরিয়ালটা, তো দেখে নিয়েন, এটা নাকি অনেকটা রিয়েলিস্টিক। অনেকেই বলেছে যে ম্যাডাম এটা অনেকটা মিল আছে, যদিও তারা হয়তো ওই ইয়ার সময় ছিল না, তারপরেও আপনারা পারলে এটা দেখে নিয়েন, তাহলে অনেক কিছু আইডিয়া পেতে পারেন। আচ্ছা, ম্যাম বিষয়টা হচ্ছে এটা হচ্ছে রাশিয়া হইছে কিন্তু বানাইছে আমেরিকা তারা জিনিসটা। আমাদের ইউপির মনে হয় একজন আছেন যে ওই যে রাশিয়া থেকে মনে হয় ট্রেনিং করে নিয়ে আসছিল ওনাদেরকে কিছু ম্যাম সাজ্জাদ দেওয়ান ইঞ্জিনিয়ারকে। শত্রু আমার বড় ভাইয়া। আচ্ছা, আপনার বড় ভাইয়া। ম্যাম আমাদের ব্যাচেরও একজন গেছে, তো সাব আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে গেছে ও। আপনার ওই যে পলিটেকনিক শেষ করে আমাদের ওখানে ভর্তি হয়েছিল, তারপরে আপনার 3-1 থাকা অবস্থায় মেবি চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো। আমাদের আগে একজন স্যার ছিলেন, জুবাই সাইদ সাইদ স্যার, স্যারও দেখলাম যে ওখানে আছে। তো এটা ভালো, অনেকে গিয়েছেন। ওকে, সো কি কি এলাকা সিলেক্ট করতে হবে, তার মধ্যে অবশ্যই একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এমন একটা এলাকা সিলেক্ট করতে হবে যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হওয়া, বিশেষ করে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। নন সিসমিক জোন হইতে হবে, কারণ এই প্রাকৃতিক দুর্যোগ হইলে অনেক কিছুই ঘটতে পারে, সো এটা আসলে প্রথম ব্যাপার, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্লাস হচ্ছে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি থাকতে হবে, এবং অবশ্যই সেটা পপুলেটেড এরিয়া থেকে দূরে হতে হবে, ডিস্টেন্স থাকতে হবে পপুলেটেড এরিয়া থেকে, মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। তারপর ওয়েস্টটাকে ডিসপোজাল করার একটা সিস্টেম থাকতে হবে, যেহেতু এখানে ওয়াটার লাগছে, তার মানে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার থাকতে হবে। সো এই কয়েকটা জিনিস মাথায় রেখে দেন আমাদেরকে জায়গা সিলেক্ট করতে হবে যে কোন জায়গায় করলে ভালো। তবে এটা মাথায় রাখতে হবে যাতে আমাদের পপুলেটেড এরিয়া থেকে দূরে থাকে, কারণ ওই যে আবারই বললাম যে কোনো কারণে যদি এখানে কোন দুর্ঘটনা ঘটে, তাহলে রেডিও অ্যাক্টিভ যে কি বলে তেজস্ক্রিয়তার যে একটা ব্যাপার আছে, সেটা আসলে এনভায়রনমেন্টের সাথে মিশে যেতে পারে,
হিউম্যান বডিতে যেতে পারে বা ফল ফসল হওয়ারও উপর ইফেক্ট পড়তে পারে। সো এই জিনিসগুলো মাথায় রেখে দেন এটা জায়গাটা সিলেক্ট করতে হবে। সো এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি আমি বলি, সো এটার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ হচ্ছে যেটাতে ফুয়েলটা অনেক কম লাগে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ। প্লাস হচ্ছে যে এটা মানে এনভায়রনমেন্টটাকে এত পলিউটেড করে না, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত ধোঁয়া টো এগুলা বের হয় না, যার কারণে এনভায়রনমেন্ট পলিউট করে না। তারপর হচ্ছে রানিং কস্টটা অনেক কম লাগে, এটার ক্যাপিটাল কস্ট অনেক বেশি লাগে, ইটস ট্রু, কিন্তু একবার বানানোর পরে এটার যে রানিং কস্ট, এটা যেহেতু ফুয়েলটা অনেক কম পরিমাণে লাগে সেহেতু এটার রানিং কস্টটা অনেক কম লাগে, সেটা হচ্ছে এটার একটা অ্যাডভান্টেজ। আর যদি ডিসঅ্যাডভান্টেজ বলি, ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে বোঝাচ্ছে যে এটার ফুয়েলটা অনেক এক্সপেন্সিভ এবং এটা মানে বিভিন্ন জায়গায় হয়তো পাওয়াও যায় না, সেজন্য এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে ধরা হয় যেটা ফুয়েলটা এক্সপেন্সিভ। প্লাস হচ্ছে এটা যখন মেনটেন করতে হয় বা এটা যখন বানানো হয় অবশ্যই হাইলি স্কিল কোনো পার্সন বা এমপ্লয়ারদেরকে দিয়ে বানাতে হবে, এবং এটা যখন মেনটেন করা হয় বা এটা যখন অপারেট করা হয় অবশ্যই হাইলি ট্রেন পার্সন দিয়ে এটা অপারেট করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র আমি ইঞ্জিনিয়ার আমি এটা অপারেট করতে পারবো ব্যাপারটা এরকম হলে হয় না, এটাকে অবশ্যই হাইলি ট্রেন পার্সন লাগবে, এবং এটা যে কোনো জায়গায় করা যাবে না, কারণ এটা কোনো কারণে হয়ে গেলে এটা অবশ্যই এনভায়রনমেন্ট মানুষ অনেক কিছু ক্ষতি হতে পারে। সো এটা হচ্ছে এটার বড় ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, সো এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা পড়ে নিবেন, নিজেরা হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের দুইটা ম্যাথ আছে, সো আমি একটা ম্যাথ করে দিচ্ছি, সহজ ম্যাথ, আরেকটা ম্যাথ নিজেরাই করতে পারবেন, দুইটা ম্যাথই ছোট ছোট। সো আমি একটা ম্যাথ করে দিচ্ছি। আচ্ছা, এখানে বলা আছে an atomic power reactor can deliver এত মেগাওয়াট if due to fusion of each atom of uranium the energy release is 20 mega electron volt. Calculate the mass of uranium fusion per hour. এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে যে একটা রিয়েক্টর এত মেগাওয়াট ডেলিভার করতে পারে, তার মানে সে এত মেগাওয়াট জেনারেট করতে পারে একটা রিয়েক্টর, এবং বলা আছে ফিউশন অফ ইচ অ্যাটম, একটা অ্যাটমের ফিউশনে এনার্জি রিলিজ হয় এতটুকু, তার মানে একটা অ্যাটম যখন ফিউশন করে তখন এতটুকু এনার্জি রিলিজ করতে পারে। আমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে মাস অফ দ্য ইউরেনিয়াম ফিউশন পার আওয়ার, পার আওয়ারে আমার কি পরিমাণ ইউরেনিয়াম লাগে, মানে ইউরেনিয়ামের ভরটা মাস বের করতে বলা হয়েছে, যে পার আওয়ারে আমার কি ভরের ইউরেনিয়াম লাগে সেটা আমাকে বের করতে হবে। আমি যদি আরেকবার পড়ি, আমার এখানে দেওয়া আছে যে আমার পাওয়ার রিয়েক্টরটা এতটুকু পাওয়ার জেনারেট করতে পারে, আমার পার অ্যাটম ফিউশনের জন্য এতটুকু এনার্জি রিলিজ হয়, আমাকে ক্যালকুলেট করতে হবে পার আওয়ারে আমার কতটুকু ইউরেনিয়াম লাগছে, এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা যদি আসলে লিখে ফেলি যে কি কি দেওয়া আছে এবং কি বের করতে হবে, তা ধরেন আমি লিখি যে গিভেন দ্যাট power delivered by the reactor, যদি এভাবে লিখি, তিনশো মেগাওয়াট, এত মেগাওয়াট পাওয়ার রিয়েক্টরটা এত মেগাওয়াট পাওয়ার ডেলিভার করে। সো আমি যদি এখান থেকে বের করতে পারি যে পার সেকেন্ডে সে কতটুকু পাওয়ার ডেলিভার করে, তাহলে কিন্তু আমি এই মাসের সাথে কতটুকু ইউরেনিয়াম রাখছে সেটার একটা রিলেশন বের করতে পারবো। তাহলে আমি মেগাওয়াটটাকে যদি ওয়াটে কনভার্ট করি কত হয় বলেন তো? 10 টু পাওয়ার 6 হবে। 6 ওয়াট। সো আমরা জানি 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, তাই না? এটা জানি না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এখানে এত ওয়াট সে পাওয়ার জেনারেট করতে
পারে, তাহলে আমরা আসলে লিখতে পারি যে 300 ইন্টু 10⁶ জুল পার সেকেন্ড। ঠিক আছে, তো আমরা এটাকে এভাবে বলতে পারি না যে পার সেকেন্ডে আমার পাওয়ার রিয়েক্টরটা এতটুকু পাওয়ার জেনারেট করতে পারে বা এত এনার্জি জেনারেট করতে পারে, পার সেকেন্ডে সে এত এনার্জি জেনারেট করতে পারে, এটা আমরা বলতে পারি না, জি ম্যাম। তাই না? এটা তো আমরা বলতেই পারি যে পার সেকেন্ডে সে এতটুকু এনার্জি জেনারেট করে, রাইট? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। আমাকে কিন্তু বের করতে বলা হয়েছে পার আওয়ারে আমার কতটুকু ইউরেনিয়াম লাগে। সো আমার পার সেকেন্ডে সে এতটুকু জেনারেট করে, আমি যদি বের করি যে পার আওয়ারে তাহলে কতটুকু জেনারেট করে, তাহলে হচ্ছে ম্যাম 360 দিয়ে গুণ দিতে হবে। 10⁶ দ্বারা গুণ করতে ইন্টু হবে। এত জুল পার আওয়ার, তার মানে পার আওয়ারে সে এত জুল জেনারেট করতে পারে। কত জুল হয়? কত জুল হয়? 108 ইন্টু 10⁻10 10 জুল পার আওয়ার। আচ্ছা দাঁড়ান এক মিনিট, 108 ইন্টু 10 জুল পার আওয়ার, জুল পার আওয়ার। পার আওয়ারে সে এতটুকু এনার্জি জেনারেট করতে পারে, তাই না? এটা আমরা বের করলাম যে পার আওয়ারে রিয়েক্টরটা কতটুকু এনার্জি জেনারেট করতে পারে, রাইট? জি আচ্ছা, এখানে দেখেন একটা ইনফরমেশন দেওয়া আছে যে এত এনার্জি রিলিজ হয় একটা অ্যাটমের ফিউশনের কারণে, তাই না? এখানে দেওয়া আছে যে এত এনার্জি রিলিজ হয় একটা অ্যাটম ফিউশনের কারণে। তাহলে আমরা এটাকে যদি লিখি যে এনার্জি রিলিজড পার অ্যাটম ফিউশন, সেটা হচ্ছে এত মেগা ইলেকট্রন ভোল্ট। সো আমরা এটাকে জুলে কনভার্ট করে নিই, তাহলে আমরা বলতে পারবো যে পার অ্যাটমে কত জুল এনার্জি আসলে রিলিজ হয়। মেগাকে আমরা কত লিখতে পারি? 10⁶ ইন্টু ইলেকট্রন ভোল্টকে আমরা লিখতে পারি 1.6 ইন্টু 10⁻⁻⁹ মাইনাস 9 হবে ম্যাম, মাইনাস শুধু 9 10⁹ 9 না 19? 19 ম্যাম। আসলে চার্জ হচ্ছে 1.6 ইনটু 10 Ma'am, 90 মাইনাস 19, বাট ইলেকট্রিক ভোল্ট মানে হচ্ছে 10⁻90। চার্জ, Minus চার্জ, চার্জ। ইলেকট্রনের চার্জ 1.6 - 19 ইলেকট্রনের চার্জটাই তো লাগবে। জি ম্যাম। হ্যাঁ, তাহলে কত হয়? ওইটা কি লিখছেন, এনার্জি রিলিজ অ্যাটম না কি লিখছেন ওইটা? এনার্জি রিলিজ পার অ্যাটম ফিউশন, আচ্ছা, এটা পুরোটা লিখি নাই, এফ দিয়ে দিয়ে রেখেছি। ম্যাম 3.2 3.2 ইনটু 10⁻⁻⁻ পাওয়ার মাইনাস -12। 8 হলো -11। হ্যাঁ মাইনাস আমার তো 12 আসছে। আমার 11 আছে। 11 আসবে। 1.6 কে 2 দ্বারা গুণ করলে 3.2, আর এই 200 209 যা চলে যাবে 10⁻8, আর 19 থেকে 8 বাদ গেলে 11 থাকবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা একটু উল্টো করে বলি যে আমার এতটুকু এনার্জি রিলিজ হওয়ার জন্য এতগুলা একটা অ্যাটম লাগে, সেটা বলতে পারবো না? জি ম্যাম, এত জুলের জন্য একটা অ্যাটম। এত জুলের জন্য আমার একটা অ্যাটম লাগে, তাহলে আমরা যদি লিখি যে আমার 3.2 ইন্টু 10⁻⁻11 জুল এনার্জি রিলিজড ফর ওয়ান অ্যাটম ফিউশন, রাইট? তাহলে এক এনার্জি রিলিজের জন্য কত লাগবে? 1/3.2 ইন্টু 10⁻⁻11 জুল, বা এত অ্যাটম, জুল না অ্যাটম, রাইট? তাহলে এতটুকু এনার্জির জন্য আমার কতগুলা অ্যাটম লাগবে বের করতে পারবো না? জি ম্যাম, ওইটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তো হবে। আবারও বলছি যে আমরা এখানে বের করলাম পার আওয়ারে আমার রিয়েক্টরটা এতটুকু এনার্জি জেনারেট করতে পারে, ঠিক আছে? পার আওয়ারে
আমাকে কিন্তু বের করতে হবে যে পার আওয়ারে কি পরিমাণ ইউরেনিয়াম আমার লাগছে, রাইট? তো আমার পার আওয়ারে সে এতটুকু এনার্জি জেনারেট করছে, সো এতটুকু এনার্জি জেনারেট করার জন্য আমার কয়টা অ্যাটম লাগছে সেটা যদি আমি বের করতে পারি, যে আমার এতটুকু এনার্জির জন্য আমার কয়টা অ্যাটম লাগছে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে এই ধরেন আমি এখানে পেলাম 14টা অ্যাটম লাগছে, এতটুকু এনার্জি জেনারেট করার জন্য আমার 14টা অ্যাটম লাগছে, তাহলে 14টা অ্যাটমের ভর কত সেটা আমাকে আসলে বের করতে বলা হয়েছে। ব্যাপারটা সেটা, আমি কি কথাটা বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছি ম্যাম, জি ম্যাম। অনেক বড় একটা নাম্বার আসছে। মানে আমাকে প্রথমে বের করতে হবে আমাদের যে এখানে পার সেকেন্ডে কত জুল ছিল সেটাকে আমরা পার আওয়ারে বের করলাম, যে পার আওয়ারে আমার এই রিঅ্যাক্টরটা এত জুল এনার্জি করতে পারে। সো এত জুল এনার্জি যেহেতু পার আওয়ারে এত জুল এনার্জি প্রডিউস করার জন্য আমার কয়টা অ্যাটম লাগবে প্রথমে সেটা বের করতে হবে, এবং ওই কয়টা অ্যাটমের ভর আসলে কত। পার আওয়ারে আমার এতগুলো অ্যাটম লাগছে, তার মানে পার আওয়ারে আমার কতগুলো কি পরিমাণ ইউরেনিয়াম লাগছে আমি সেটা বের করব। তার মানে প্রথমে আমি বের করলাম যে পার আওয়ারে আমার এত জুল এনার্জি প্রডিউস হয়, এবং এত জুল এনার্জি প্রডিউস হওয়ার জন্য আমার কতগুলো অ্যাটম লাগছে এখন আমি সেটা বের করছি, ঠিক আছে? তার মানে এত জুলের জন্য একটা অ্যাটম লাগে, আমরা জাস্ট ঐকিক নিয়ম ইউজ করলাম, তাহলে এত জুলের জন্য কয়টা অ্যাটম লাগবে? 108 ইন্টু 10⁻10 এনার্জি রিলিজের জন্য কয়টা অ্যাটম লাগবে? হিসেব করলে তো আসছে 3.37 ইন্টু 10⁻22। আচ্ছা, একটু মনে রাখেন, আমরা এটা মুছে দিই। তার মানে আমার অ্যাটম কয়টা লাগছে? নাম্বার অফ অ্যাটম পার আওয়ার 3 ইন্টু 3 ইন্টু 375 75 10⁻22 22 এতগুলো অ্যাটম আমার লাগছে অ্যাটম, হ্যাঁ নাম্বার। পার আওয়ারে আমার এতগুলো অ্যাটম লাগছে, আমাকে বের করতে হবে যে সেই অ্যাটম গুলার ভর কত, মাস বের করতে হবে। আমরা একটা সংখ্যা জানি, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। 23 এক্স্যাক্টলি, মানে 235 গ্রাম ইউরেনিয়ামের অ্যাটম সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এত অ্যাটম, রাইট? জি এত গ্রামে এত অ্যাটম আছে। যদি আমি এটা উল্টা করে লিখি একটু, 6.023 জন্য হচ্ছে এত অ্যাটমের জন্য হচ্ছে এত গ্রাম, এক অ্যাটমের জন্য কত গ্রাম, আর এতগুলো অ্যাটমের জন্য কত গ্রাম লাগবে বের করা যাবে না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে 3.375 ইন্টু 10⁻22 অ্যাটমের জন্য আমার কত গ্রাম লাগবে, আমাকে Ma'am, এটাই বের করতে মানে বলা হচ্ছে হয়েছে। বলেন। 13.16 গ্রাম। 13.16 গ্রাম। ম্যাম 1 ঘন্টায় এত অল্প অ্যাটম কি লাগবে? এতটুকু Uranium লাগবে, রাইট? তার মানে আমার 13 পয়েন্ট কত বললেন? 16 গ্রাম, আমার এত গ্রাম ইউরেনিয়াম লাগবে। আমাকে আসলে এটাই বের করতে বলা হয়েছে যে পার আওয়ারে আমার কতগুলো ইউরেনিয়াম লাগবে বা কত গ্রাম ইউরেনিয়াম লাগবে সেটা বের করার জন্য, ঠিক আছে? কিছুই না, শুধু একটি ঐকিক নিয়ম ইউজ করতে হয়েছে। তারপরও আরেকবার বলছি যারা বুঝতে পারি নাই তাদের জন্য, সেটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে যে আমার রিঅ্যাক্টরটা এত মেগাওয়াট সে ডেলিভার করে, সো আমরা ওয়াটে কনভার্ট করলাম, এবং পার সেকেন্ডে সে কত জুল ডেলিভার করতে পারে বা কত জুল এনার্জি সে প্রডিউস করতে পারে সেটা আমরা বের করলাম। তো আমাকে যেহেতু পার আওয়ারে বের করতে বলা হয়েছে সেজন্য পার সেকেন্ডটাকে পার আওয়ারে কনভার্ট করলাম, যে পার আওয়ারে এই রিঅ্যাক্টরটা এতটুকু এনার্জি প্রডিউস করতে পারে। সেখানে আবার দেওয়া আছে যে একটা অ্যাটম এতটুকু এনার্জি রিলিজ করতে পারে,
এত জুল এনার্জি আমরা এই মেগা ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করলাম। তার মানে একটা অ্যাটম পার ফিউশনের জন্য সে এত জুল এনার্জি রিলিজ করতে পারে। তাহলে আমরা লিখতেই পারি যে এত জুল এনার্জি রিলিজ করার জন্য আমার একটা অ্যাটম লাগে। তাহলে আমার এখানে যে আমরা যে এনার্জিটা সে প্রডিউস করেছে টোটাল 1 ঘন্টায় বা পার আওয়ারে সে যতটুকু এনার্জি রিলিজ করছে বা যতটুকু এনার্জি ডেলিভার করছে সেটার জন্য কতগুলো অ্যাটম লাগছে সেটা আমরা ইজিলি বের করতে পারি, রাইট? এত জুলের জন্য যদি আমার একটা অ্যাটম লাগে, তাহলে 1 ঘন্টায় যত জুল এনার্জি প্রডিউস করছে তার জন্য কয়টা অ্যাটম লাগবে সেটা আমরা বের করতে পারি। সো 1 ঘন্টায় আমার কতটুকু অ্যাটম লাগছে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে সেই অ্যাটমটার ভর কত সেটাও আমরা বের করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ঘুমায় ঘুমায় বলতেছেন কেন? ভালো করে বলেন। জি জি ম্যাম, ম্যাম। বুঝতে পেরেছি। জি ম্যাম। হ্যাঁ, আশেপাশে মানুষজন যাতে বুঝে যে আপনার ক্লাস করতেছেন। জি ম্যাম, সবসময়ই বসে, সারাক্ষণ দেখে তো বসে আছে। বসে থাকলে হবে না, মানে রেসপন্স করতেছেন ক্লাসের মধ্যে যাতে সেটা বুঝে। জি ম্যাম, সবাই বসে, চিল্লে চিল্লে কথা বলতো। হ্যাঁ, চিল্লা চিল্লা রাস্তার কথা লোকজনও বলেন। জানে। থাকে, এত জোরে চিল্লায়েন না। আচ্ছা, এরপরে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা নিজেরা করবেন। এরকমই, এত কঠিন না, আশা করি করতে পারবেন। এরকমই ম্যাথ, ঐকিক নিয়মিত ইউজ করতে হবে। বইয়ের মধ্যে হয়তো মানে এরকম ভেঙে ভেঙে করা নাই, একটু আগে যেটা দেখাইলাম 2-1 লাইন স্কিপ করা আছে, বাট দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এটা হচ্ছে বাংলাদেশের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটার ওয়েবসাইটটা দেওয়া আছে। সো আপনারা এটা একটু ভিজিট করে আসবেন, একবার হলেও দেখে আসবেন যে এখানের কতটুকু, আমি জানি না এটা কতটা আপডেট করে, সো কতটুকু অগ্রগতি হয়েছে, তারপর কি কিরকম সেফটি ইউজ করছে, তারপর কিভাবে শুরু করলো, এখন কি অবস্থা, এই জিনিসগুলো এই ওয়েবসাইটের মধ্যে একটু ঘেটে ঘেটে দেখে আসবেন। কারণ হচ্ছে যখন ভাইবা টাইবা দেওয়া হয় নর্মালি রিসেন্ট জিনিসপত্রগুলো জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তো সেজন্য একবার হলেও ওখানে বাংলাতে সুন্দর করে অনেক কিছু বলা আছে, অনেক কিছু লেখা আছে, তো জিনিসগুলো একবার হলেও পড়ে নিবেন যে কি কি দেওয়া আছে, তারা কি কি ইউজ করছে, ঠিক আছে? তো আমি সবাইকেই বলবো যাতে এই ওয়েবসাইটটা আপনারা দেখে নেন একবার হলেও। আমি এটা স্লাইডের মধ্যে রেখে দিব, সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? জি ম্যাম। মনে করে। ম্যাম আমাদের মিডের সিলেবাস কি শেষ হবে না? শেষ শেষ আজকে শেষ। আপনাদের মিডে সিলেবাস মাত্র যদি বলি ভালো করে 2টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। 1 নম্বর চ্যাপ্টারটা তো সেরকম কোনো কিছুই নাই, খালি ইউনিট কনভার্সন আছে আর জানি কি জানি পাওয়ার পয়েন্ট কিভাবে বানানো হয়, বেসিক কিছু দেওয়া আছে। মেইনলি আসলে আপনাদেরকে 2টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, একটা হচ্ছে চ্যাপ্টার 2, একটা হচ্ছে চ্যাপ্টার 3। সো চ্যাপ্টার 3 তে হচ্ছে অনেক ম্যাথ, অনেক না ম্যাথ আছে, আর চ্যাপ্টার 2 তে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে বলা আছে, কয়েকটা ম্যাথ আছে। পাওয়ার প্ল্যান্টের মধ্যে আছে হচ্ছে এটা ওয়ার্কিং প্রিন্সিপাল, এটার কম্পোনেন্ট, তারপর হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কোথায় করলে ভালো হয়, এই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে? সো সিলেবাস তো খুব বেশি বড় না অন্যান্য সিলেবাসের সাথে যদি কম্পেয়ার করেন। আমরা তো অনেক আস্তে আস্তে পড়াশোনা করেছি। জি ম্যাম, বিজনেস কমেন্ট আমাদের বিজনেস ম্যানেজমেন্ট নামে যে আজকে সাবজেক্ট শেষ। আছে, সেটা সিলেবাসের তুলনায় এটা খুবই কম। বিজনেস ম্যানেজমেন্ট আইএনজি না আপনাদের? আইএমজি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল বিজনেস Sorry. না, হ্যাঁ। কে নেই এটা এখন? করবো এই আমাদের আজিজুল আহসানুল আহমেদ স্যার, এই যে আহসান যেটা কে নিচ্ছে? নতুন ফ্যাকাল্টি। ম্যাম, ওই যে আহসানুল্লাহ থেকে যে স্যারটা আসছে না, উনি নিচ্ছেন এক্সটার্নাল আচ্ছা। ফ্যাকাল্টি। ও আচ্ছা, হ্যাঁ। ধর স্যার, শেষ করতেছিল ধর ম্যাম, স্যার কি আইএমজি নিচ্ছিল নাকি? আগে আগে নিয়েছিল ম্যাম, এবার তো নিচ্ছে না। ধর সামনে তো ম্যাম, এই সাল এবার নতুন আছে। আরে ধর স্যারের ক্লাস আপনারা পান নাই, জীবনে অনেক কিছু মিস করছেন। জি জি ম্যাম, ম্যাম, শুনি আমরা তো। পেয়েছিলাম ম্যাম। ওই স্যার কেমন পড়ে আমি জানি না, স্যার হয়তো ভালো পড়ান, কিন্তু ধর স্যার, পড়ান ভালো ম্যাম, কিন্তু একটু কিছু হইলে ম্যাম একদম পুরা বসাই দেয়। ধর স্যার মানে আপনি যারাই ধর স্যারের ক্লাস করছে জীবনে মনে রাখবেন যে স্যার, ধর স্যার নামে একজন স্যারের ক্লাস করেছি। স্যার খুবই রাগী এবং খুবই ভালো মানুষ। ক্লাসের এমন কোন স্টুডেন্ট নাই যে ধর স্যারের বকা খায় না।
জি ম্যাম। এমন কোনো স্টুডেন্ট নাই, ভাই বড় ভাইদের কাছ থেকে হয়তো এক্সপিরিয়েন্স নিতে পারেন। ম্যাম, আমাদের জি ম্যাম, সাথে এরকমই শুনেছি। হয় ম্যাম, সবাই চলে যায় তারপরে আমরা যাই, ওইরকমই হইতেছে ম্যাম। তো ধর স্যারের ক্লাস পাওয়া উচিত ছিল স্যার, মানে ক্লাসে এসেই ওনার এক্সপ্রেশন আগে কিছুক্ষণ বকে নিবে, তারপর পড়াবে, এবং আসে নিজেকে বলবো যে কে কে নিজেকে স্মার্ট মনে মনে করেন বলেন, এটা স্যারের প্রথম ডায়লগ ক্লাসে ঢুকেই। স্মার্টের সংজ্ঞা লিখো যাও, পরে স্যার আবার বলে দিবে স্মার্টের সংজ্ঞা কি। এবং স্যার খুব, মানে স্যারের পড়া ভালো এটা অবশ্যই, কিন্তু ম্যাম কিন্তু তারপরেও সিলেবাস একদমই ছোট ছিল, দেখা যাচ্ছে মিডের আপনার অলমোস্ট